আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বিমানবন্দরে দ্রুত আরটিপিসিআর মেশিন স্থাপনের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীরা। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এই বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ল্যাব স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। 130 টাকায় চুক্তিভিত্তিক হিসেবে কাজ করা টেকনাফ বন্দরে সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম এখন 460 কোটি টাকার মালিক। বন্দরে থাকাকালীন চোরাকারবারি, শুল্ক ফাঁকি, অবৈধ পণ্য খালাস এবং দালালির মাধ্যমে এমন সম্পদের পাহাড় গড়েন তিনি। এমনই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে সকল তথ্য জানায় নুরুল ইসলাম নিজেই। আটককালে উদ্ধার করা হয় জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদকদ্রব্য। এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাবের অভিযানে গত মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর হতে অভিযান পরিচালনা করে দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে উদ্ধার করা হয় প্রায় 3.5 লক্ষ জাল নোট, মিয়ানমার মুদ্রা 3,80,000, ইয়াবা ট্যাবলেট 4,500 ও নগদ প্রায় 2 লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল ইসলাম তার অপরাধ সম্পর্কে নিজের সংশ্লিষ্টতা জানায়। রংপুরে পুরানো ও জনাজীর্ণ স্কুল, মার্কেট ও বসতবাড়ি সহ বহুতল ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও থেমে নেই স্বাভাবিক কার্যক্রম। যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনই শঙ্কা স্থানীয়দের। তবে সিটি মেয়র বলছেন সরকারি নির্দেশনা পেলে নেওয়া হবে ব্যবস্থা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ চিত্র রংপুর নগরীর কামাল কাসনার। বছর 5 আগে সাইনবোর্ড ঝুলিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় এগুলোকে, কিন্তু ম্যানেজ করে এখনো বসবাস করছে তারা। তেমনই নগরীর ব্যস্ততম মিনি সুপার মার্কেট, মাহিগঞ্জ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ধাপ ব্যাংক মোড়ের মাদকদ্রব্য স্টাফ কোয়ার্টার, রংপুর কলেজ সংলগ্ন জাদুভিলা সহ আরও বেশ কয়েকটি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় প্রায় 7-8 বছর আগেই। তবুও এসব ভবনে দৈনন্দিন কাজকর্ম চলছে স্বাভাবিক। ফলে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আতঙ্কে রয়েছেন শিক্ষার্থী ও পথচারী সহ ভবনের আশেপাশের বাসিন্দারাও। বিল্ডিংটা পুরানো হওয়ার কারণে ছাদ কখন ভেঙে পড়ে এটার কোনো গ্যারান্টি নেই। কোনো মুহূর্তে বিল্ডিং এর একটা বড় ধরনের একটা সমস্যা আসবে। কিন্তু আমাদের ছেলেপেলে বাল বাচ্চা নিয়ে ওদিক দিয়ে চলতে খুবই মনে করেন যে ভয়ঙ্কর অবস্থা। নগরের ঝুঁকিপূর্ণ এসব একাডেমিক ভবন, মার্কেট ও বহুতল পরিত্যক্ত বসতবাড়িতে দেখা দিয়েছে ফাটল। সময় অসময় ধসে পড়ে দেয়ালের প্লাস্টার, একটু বৃষ্টিতেই ছাদ ছুঁয়ে পড়ে পানি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। নিচতলায় যারা শিক্ষক আছেন এবং উপরতলায় ছাত্র থাকেন তারা অনেক সময় আহত হন। রংপুর নগর পিতা আছেন, তার কাছে আকুল আবেদন বিল্ডিংটা ভেঙে ফেলে আমরা নতুনভাবে প্ল্যান করে নতুন কিছু চিন্তা করব। আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 1276 জন। অবকাঠামো স্বল্পতার কারণে আমি নিরুপায় হয়ে সেই ভবনকে নিয়েই কাজ করতেছি। অপরিকল্পিত নগরায়নের কারণে এ সমস্যা। তবে সমস্যার সমাধানে সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছেন সিটি মেয়র। আমাদের অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে, কোনো নকশা অনুমোদনের বিষয় ছিল না, যেভাবে পারছে বিল্ডিং করছে, যার কারণে এখন এসে এই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা হয়েছে। সরকারের নির্দেশনা দরকার যে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো ডিস্ট্রয় করা হোক, তাহলে আমরা দেখবেন যে 7 দিনের মধ্যেই ডিস্ট্রয় করে ফেলবো। এ সমস্ত ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে আধুনিক ভবন করার ঘোষণা দিলেও দীর্ঘদিন থেকে ফাইলবন্দি রয়েছে এসব ভবনের পুনর্নির্মাণ কাজের নির্দেশ। তাই যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পশ্চিম আফ্রিকার ঘানার একটি হাসপাতালে জাতিসংঘ মিশনে কর্মরত অবস্থায় গেল 8 সেপ্টেম্বর সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মেজর AK মাহমুদুল হাসান। মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে বেলা 11টায় রাজধানী বনানী সেনা কবরস্থানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশগ্রহণ করেন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। জানাজা শেষে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান। পরে মরহুমের ভাই এবং পুত্রের হাতে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক ও অলঙ্কৃত সামরিক পোশাক ও ব্যাজ তুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় জাইকার অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের 10টি শিক্ষা প্রতিষ্ঠানে 198 জোড়া বেঞ্চ প্রদান করল স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে সকল বেঞ্চ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। জায়গার অর্থায়নে আমরা 10টি শিক্ষা প্রতিষ্ঠানে হাই বেঞ্চ সহ বসার বেঞ্চ সহ আমরা 198 জোড়া বেঞ্চ জায়গার অর্থায়নে ইতিমধ্যে শুভ উদ্বোধন করেছি। ঘোষণা করা হলো মাস্টার কার্ডের ফ্ল্যাগশিপ স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন দ্য গ্র্যান্ডস্কেপ 2021-এর বিজয়ীদের নাম। রাজধানীতে এক ভার্চুয়াল পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে মাস্টার কার্ড। আকর্ষণীয় সব অফারের মাধ্যমে গ্রাহকদের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করাই ছিল ক্যাম্পেইনটির মূল লক্ষ্য। মাস্টার কার্ডের এই ক্যাম্পেইনে অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। কুমিল্লার দাউদকান্দির পৌরবাজার এলাকার 30টি দোকান উচ্ছেদ করল জেলা প্রশাসন। দোকানগুলোর লিজের মেয়াদ শেষ হওয়ায় পূর্বের নোটিশ মোতাবেক এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে জানায় জেলা প্রশাসক। এদিকে অন্য কোথাও পুনর্বাসন না করে এই উচ্ছেদ অভিযান পরিচালনাকে দুঃখজনক বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা। গাইবান্ধার হাতীবান্ধার বন্যা কবলিত মানুষদের প্রতি সহনশীলতা ও তাদের জীবনমান উন্নয়নের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হল এক মতবিনিময় সভা। মঙ্গলবার দুপুরে উপজেলার নসরতপুর উন্নয়ন কেন্দ্রে একটি বেসরকারি সংস্থার আয়োজনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসছে 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ঘটেছে 2 চেয়ারম্যান প্রার্থীদ্বয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। এতে আহত হন উভয় পক্ষের 7 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন, তবে ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ। খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। করোনার কারণে স্থগিত হওয়া খুলনার দিঘলিয়া, কয়রা, পাইকগাছা, দাকব, বাটিয়াঘাটা এ 5টি উপজেলার 26টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আসছে 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ভোটের পালে হাওয়া লাগায় গত কয়েকদিন নির্বাচনী প্রচারণা সবেমাত্র শুরু হয়েছে। এরই মধ্যে রবিবার দুপুরে সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী ফারহানা হালিম ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের সমর্থকদের মাঝে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের 7 জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। নৌকার বিপক্ষের প্রার্থী এলোপাতাড়ি মারধর শুরু করে 40-50 জনে মোটরসাইকেল ফেলায় দিয়ে আমার ওখানে জায়গায় রাস্তায় পিটাইছে ইচ্ছে মতো। এ হামলার ঘটনায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন এ আওয়ামী লীগ নেতা। রক্তাক্ত করেছে এবং তার আশঙ্কাজনক অবস্থায় এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা আমাদের দল থেকে আমরা তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই। এদিকে হামলার ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক পক্ষ অপর পক্ষের প্রতি দোষারোপ করে ঘটনার বিচার ও সুষ্ঠু নির্বাচনের জোর দাবি জানিয়েছেন। এই যে সহিংসতা এটা চাই না, কারণ সাধারণ মানুষ তো ভোট কেন্দ্রে আসবে, তারা তো ভয় ভীতি পেয়ে বসে থাকবে। তাতে নৌকা যে প্রকৃত যারা লোক তারা তো ভয় পাবে। অনেকে এসে আমার আক্রমণ করে, আমাদের অনেক ছেলেপেলে আহত হয়। অপরদিকে সাধারণ ভোটাররা চান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে। এমন একজন চেয়ারম্যান চাই যে সৎ, সাহসী এবং নির্ভীক, এলাকা মাদক মুক্ত রাখবে, সমাজের সেবা করবে, জনগণের পাশে থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহতদের কথা জানিয়ে পরবর্তী সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যে ঘটনা ঘটছে তাতে দুই পক্ষ থেকে যারা আহত হয়েছে তারা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, পুলিশ মোতায়েন আছে। আমরা এই ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সকল শঙ্কা কাটিয়ে ভোটাররা নির্বাচিত করবেন সৎ এবং যোগ্য প্রার্থীকে। অন্যদিকে পুলিশ প্রশাসনের যথাযথ পদক্ষেপে সহিংসতা কাটিয়ে আবারও ফিরে আসবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নগরীতে 2টি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। মঙ্গলবার সকালে নগরীর বয়রায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কার্যালয় দুটি উদ্বোধন করা হয়। এ সময় প্যানেল মেয়র আসিফ হোসেন ডন সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পশ্চিম কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল আবু নাইম নামের এক যুবকের। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম। এবার আবহাওয়ার সংবাদ। লঘুচাপ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এতে আরও বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টি হচ্ছে অন্যান্য অঞ্চলেও। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।